আজকে আমি শোনাবো একটি খুনের ঘটনা। লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। গোয়েন্দা বা অপরাধ কাহিনীর সাধারণ নিয়ম হলো ঘটনার আশেপাশে যারা রয়েছে তাদের প্রত্যেককেই সন্দেহের আওতার মধ্যে রাখা, কিন্তু চারদিকের সাক্ষ্য প্রমাণে নিশ্চিতভাবে যাকে অপরাধী বলে মনে হয় তাকে যদি নিরপরাধ ধরে নিয়ে তার অনুকূলে তদন্ত শুরু করা হয় তাহলে কীরকমটা দাঁড়ায়? সোভিয়েত দেশে তদন্তের প্রণালী আজকাল এটাই। ওখানকার একজন ইন্সপেক্টরের জবানবন্দিতে একটা ঘটনা শোনায়। গল্পটা না, এটা গল্প নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। একটু সংক্ষেপ করে তোমাদের বলছি। মেরু অঞ্চলে গবেষণার জন্য গিয়েছিলেন দুজন অধ্যাপক। এদের একজন অল্প বয়সী আর একজন বুড়ো মানুষ। দুজনেই নামজাদা বিজ্ঞানী, দুরন্ত পণ্ডিত, কিন্তু সম্পর্কটা একেবারে সাপে নেউলে। পণ্ডিতে পণ্ডিতে যা হয়, এর মত উনি মানেন না আর এর থিওরির উনি প্রতিবাদ করেন। কিন্তু মতভেদ এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইনি ওর নাম শুনলে একেবারে জ্বলে যেতেন, অথচ অবস্থা চক্রে দুজনকে একই সঙ্গে পাঠানো হয়েছিল গবেষণা করতে। সেই ধুধু তুষারের দেশে দুই বৈজ্ঞানিক একসঙ্গে তাঁবু ফেলে থাকেন, গবেষণা করেন, আর একজন সহকারী আছেন এদের সাহায্য করার জন্য। তিনি দেখেন রাত দিন দুই পণ্ডিতে সমানে তর্কাতর্কি খেয়েই চলছে। বুড়ো বৈজ্ঞানিক, ধরা যাক প্রফেসর এক্স, একটা চিঠিতে লিখছেন, আমার সঙ্গে এই বানরটাকে কেন যে পাঠানো হলো, ওকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারি না, দেখলেই আমার পিত্তে শুদ্ধ জ্বালা করে। আর ছোকরা বৈজ্ঞানিক, ধরি প্রফেসর ওয়াই, তার ডায়েরিতে লেখেন, বুড়ো ক্রমশই সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, সব সময় ওর একগুঁয়েমি, মাঝে মধ্যে আগুন ধরে যারা আমার মাথায়, একদিন নিশ্চয়ই আমি ওকে খুন করব। অবস্থা যখন এইরকম, তখন একদিন খবর এলো প্রফেসর এক্স খুন হয়েছেন। ব্যাপারটা কীরকম? দুই বৈজ্ঞানিক এবং তাদের সহকারী একসঙ্গে বেরিয়েছিলেন হাঁস শিকার করতে। একটা জলার একধারে দাঁড়িয়েছিলেন এক্স, কিছু দূরে ওয়াই হাঁস খুঁজছিলেন। কি একটা জিনিস আনতে সহকারী চলে গিয়েছিলেন তাঁবুতে। সহকারী যখন ফিরে আসেন তখন একটা বন্দুকের আওয়াজ তার কানে যায়। তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই, কারণ শিকার করতে এলে বন্দুকের আওয়াজ তো হবেই। কিন্তু ফিরে এসে তিনি স্তম্ভিত হয়ে যান। প্রফেসর এক্স পড়ে আছেন মাটিতে, হাতের বন্দুকটাও পড়ে রয়েছে তার পাশে। তার বাঁ চোখে শিকারের ছুরি, অর্থাৎ হান্টিং নাইফটা একেবারে বাঁট পর্যন্ত ঢোকানো। চোখের ভিতর দিয়ে সেই ছুরির ফলা একেবারে মস্তিষ্ক পর্যন্ত চলে গেছে। মৃত্যু হয়েছে তৎক্ষণাৎ। আর তার পাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন প্রফেসর ওয়াই। কি করে হলো? শুকনো মুখে প্রফেসর ওয়াই বললেন, আমি কিছুই জানি না। আমি ওদিকে হাঁস তাক করছিলাম, হঠাৎ বন্দুকের আওয়াজে এদিকে ফিরে দেখি প্রফেসর এক্স মাটিতে পড়ে আছেন। এসে দেখি এই কাণ্ড। সেই নির্জন তুষারের দেশে এই দুটি প্রাণী ছাড়া আর কেউ ছিল না।
আর এ তো হত্যাকাণ্ড। দুজনের ভেতরে যে বিশ্রী সম্পর্ক ছিল তাতে এমন কাজ আর কেই বা করতে পারে প্রফেসর ওয়াই ছাড়া? অতএব একদিন প্রফেসর ওয়াই এসে আমাদের অফিসে উপস্থিত হলেন। বলুন প্রফেসর, আপনি যা জানেন তা বিস্তারিত বলুন। নতুন কথা তিনি কিছুই বললেন না। আমি বন্দুকের আওয়াজ শুনে ফিরে দেখি উনি পড়ে আছেন। ছুটে এসে দেখি চোখের ভেতর ছোরা বেঁধানো। আর আমি কিছুই জানি না। প্রফেসর ওয়াই শীর্ণ মুখে হাসলেন, বললেন, জানি আমার কথা কেউ বিশ্বাস করবে না। আমি তৈরি হয়ে এসেছি সেই জন্য। পড়ুন, আমার ডায়েরিটা পড়ুন। ডায়েরিটা এগিয়ে দিলেন আমার দিকে। পাতায় পাতায় সেই একই কথা। অসহ্য, বুড়োটা অসহ্য। কি করে যে এই পাগলের হাত থেকে নিস্তার পাই। আজ খাবার টেবিলে, লোকটাকে খুন করতে পারলে তবে আমার শান্তি হয়। পড়েই মনে হবে কোনো সন্দেহ নেই, বিশুদ্ধ পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আচ্ছা মানুষ তো এই প্রফেসর, নিজের মৃত্যুবাণ যেন তুলে দিচ্ছেন আমার হাতে। আমি চুপ করে বসে রইলুম। প্রফেসর বললেন, আমি বুঝতে পারছি আমার কি হতে চলেছে। আমার আর কোনো ভাবনা নেই। আপনি অনুগ্রহ করে কেবল এই চিঠিটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দেবেন। আমি বললুম, চিঠির দরকার নেই, আপনি বাড়ি যান। তার মানে ছেড়ে দিচ্ছেন আমাকে? প্রফেসর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। বললুম, বিনা প্রমাণে আপনাকে তো গ্রেপ্তার করতে পারি না। আপাতত আপনার নামে আমাদের কোনো ওয়ারেন্ট নেই, আপনি যান। আসলে আমার খটকা ধরিয়েছিল পোস্টমর্টেম রিপোর্টের একটা কথা। অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছুরিটা চোখের মধ্যে বিঁধিয়ে দেওয়া হয়েছিল। অস্বাভাবিক অমানসিক শক্তি? প্রফেসর ওয়াই অবশ্য বেশ সবল স্বাস্থ্যবান পুরুষ, কিন্তু অমানসিক শক্তি কেন? কথাটা ক্রমাগত পাক খেতে লাগলো ঘরের ভেতর। আমি ব্যালিস্টিক এক্সপার্ট অর্থাৎ গোলাগুলি বিশারদকে ডেকে পাঠালাম। আচ্ছা, মেরু অঞ্চলের স্যাঁতসেঁতে আবহাওয়ায় বন্দুকের টোটা ফেঁপে যায় তো? তারা বললেন, স্বাভাবিক। সেই টোটা বন্দুকে ভরতে তখন তো ভীষণ অসুবিধে হয়। হ্যাঁ, সে তো হতেই পারে। আচ্ছা বলুন তো, এ অবস্থায় কোনো শিকারী কি করবে? কেন একটা কিছু দিয়ে টোটাটাকে ঠেলে ভেতরে দেবার চেষ্টা করবে? হান্টিং নাইফের মতো কোনো জিনিসের হাতল এই কাজে কি ব্যবহার করা যায়? কেন যাবে না? একজন বললেন, সেটা কোমরেই থাকে ওই হান্টিং নাইফটা, আর তার কথাই তো মনে পড়বে সকলের আগে। তাহলে আমি জিজ্ঞেস করলুম, ধরুন যদি হান্টিং নাইফটা এমন হয় তার হাতলটা যেমন তেমন করে তৈরি, আর তার পেছনে এক টুকরো লোহার ডগা বেরিয়ে রয়েছে, আর টোটাটাকে যদি জোরে ঠেলে দেওয়া যায় তাহলে সেটা ট্রিগারের পেছনের মতো কাজ করতে পারে। তারা বললেন, নিশ্চয়ই। মনে করুন আমি আবার জিজ্ঞাসা করলাম, সেক্ষেত্রে একজন ছুরির বাঁট দিয়ে টোটাটাকে জোরে ঠেলে দিল। লোহার ডগাটা ট্রিগার পিন হয়ে যেই কার্ট্রিজে ঘা মারল অমনি গুলি বেরিয়ে গেল। তখন বন্দুকটা তো গুলি ছোটাবার বেগে পেছনে এসে ধাক্কা মারবে। হ্যাঁ, তাই নিয়ম। আগ্নেয়াস্ত্র মাত্রই ব্যাকপুশ দেবে। খুব জোরে? হ্যাঁ, খুব জোরে, সেটাই স্বাভাবিক। তাহলে ছুরির ফলাটা তো তখন উল্টো দিকে রয়েছে,
বন্দুকটা যেই হাতে ধাক্কা দিলে অমনি ছুরির ফলাটা তীর বেগে গিয়ে চোখে বিঁধতে পারে? নিশ্চয় পারে, যদি অবশ্য সেই ছুরির ফলাটা চোখ বরাবর থাকে। অস্বাভাবিক অমানসিক জোরে বিঁধতে পারে কি? বন্দুকটা চোখের কাছাকাছি থাকলে সেটা হওয়াই তো সম্ভব। ধন্যবাদ, আর আমার কিছু জানবার নেই। তাহলে এই আমার কেস, হত্যা নয়, বিশুদ্ধ অ্যাক্সিডেন্ট। ওয়াই বলেছেন গুলির আওয়াজ শোনবার আগে একবার যখন তিনি এদিকে তাকিয়েছিলেন, তিনি দেখেছিলেন অধ্যাপক এক্স যেন তার বন্দুকটা লোড করবার চেষ্টা করছেন। অতএব 2 আর 2 4। পরম উল্লাসে খবরটা জানালুম আমার ওপরওয়ালাকে। তিনি একটু হাসলেন, বললেন, তোমার থিওরি বেশ ভালো, কিন্তু একটা মস্ত ফাঁক রয়ে গেল যে ওর ভেতর। আমি তার দিকে তাকিয়ে রইলুম। তোমার থিওরি যদি সত্যি হয়, তাহলে প্রফেসর এক্স ডান হাতে ছুরি আর বাঁ হাতে বন্দুক ধরবেন, আর সেক্ষেত্রে বন্দুকের ব্যাক পুষে ছোড়াটা ডান চোখেই বিঁধে যাবে। কিন্তু ওটা বিঁধেছে বাঁ চোখে, সেটা খেয়াল রেখো। ওহো, সব মাটি গেল আমার সাধের থিওরি। আমি বিভ্রান্তের মতো তাকালাম, কোনো থই পেলাম না। তারপর হঠাৎ মনে হলো প্রফেসর এক্স তো নেতাও হতে পারেন, অর্থাৎ ডান হাতের বদলে বাঁ হাত ব্যবহারের অভ্যাস হয়তো তার বেশি। আশা নিরাশার দ্বন্দ্বে ছুটলুম তার বাড়িতে, গেলুম তার সহকর্মীদের কাছে। আমার অনুমান নির্ভুল, প্রফেসর এক্স নেটাই ছিলেন, বাঁ হাতই তিনি ব্যবহার করতেন, কিন্তু জট কেটেও কাটে না। অভিযানে প্রফেসর এক্সের যে জিনিসপত্রের তালিকা পাওয়া যাচ্ছে, অর্থাৎ যা যা তিনি সঙ্গে নিয়েছিলেন তার প্রত্যেকটার বিবরণ পাচ্ছি, কিন্তু ছুরিটার তো কোনো সন্ধান পাওয়া গেল না। কটি পেন্সিল নিয়েছেন তাও তিনি লিখে রেখেছেন, কিন্তু ছুরিটার উল্লেখ পর্যন্ত নেই। তাহলে কোথা থেকে এলো এই ছুরি? এমন হতে পারে যে যাত্রার শেষ মুহূর্তে তিনি ওটা কিনেছিলেন, কিন্তু সেটাই বা কোথায়? শহরের কোনো দোকানে আমি ওই ধরনের হান্টিং নাইফের কোনো সন্ধান পেলাম না। শেষে কি আমার ঘাটে এসে নৌকা ডুববে? আমি কি তখন জোর করে বলতে পারবো যে ওকে খুন করার জন্য ওটাকে মার্ডার ওয়েপন হিসাবে সঙ্গে নিয়ে যাননি প্রফেসর ওয়াই? সুতরাং আমি বেরিয়ে পড়লুম শেষ চেষ্টায়। যে পথ দিয়ে ওরা এগিয়ে গেছেন তার প্রতিটি শহরে আমি ওই রকম একটি ছুরির দোকান খুঁজতে লাগলুম। হাজার হাজার হান্টিং নাইফ আমি দেখলুম, দেখিয়ে দেখিয়ে হয়রান হয়ে গেল দোকানদারেরা, কিন্তু ঠিক ওই জাতের ছুরি কোথাও পেলাম না। এবার এসেছি সর্বশেষ শহরে। এখান থেকেই ওরা মেরু অঞ্চলে রওনা হয়ে গেছেন, কিন্তু না, এখানেও ওই ছুরির সন্ধান মিলল না। হতাশ হয়ে যেদিন ফিরে আসব, সেদিন চলছিলুম শহরের একটা পুরনো অঞ্চল দিয়ে। শ্রীহীন ছোট ছোট দোকান দুধারে, কেনা বেচাও খুব কম। তার মধ্যে হঠাৎ ওই ছোট্ট দোকানটিতে ঠিক ওই ধরনের ছুরি ঝুলছে 2-3টে। এক বুড়ো তার মালিক, সেই ওগুলো তৈরি করে। হাতে নিয়ে দেখলুম যেমন তেমন একটি কাঠের বাঁটে তৈরি সব সাদামাটা ছুরি, আর প্রায় প্রত্যেকটার পেছনেই একটু করে লোহার মুখ বেরিয়ে আছে। বুড়ো বলল, শিকারের সিজনে ওগুলো অনেক বিক্রি করি আমি। আচ্ছা, অমুক মাসে? আমি জানতে চাইলাম, বুড়ো মতো এক প্রফেসর কি আপনার দোকানে এসেছিলেন?
তিনি কি কিনেছিলেন এরকম একটা ছুরি? দেখুন তো, এইরকম চেহারা, এইরকমই তার গোঁফ। আমি তাকে ছবি দেখালাম। দাঁড়ান দাঁড়ান, প্রফেসর একটু খিটখিটে, ভুরো কুচকে থাকেন, এই তো? দাঁড়ান, খাতাটা খুলি। খাতায় পাওয়া গেল নাম প্রফেসর এক্সের। এই হলো কেস। আদালতের রায় বললে এটা একটা আকস্মিক দুর্ঘটনা। প্রফেসর ওয়াই এর মৃত্যুর আয়োজন তৈরি ছিল, কেউ তার সাক্ষী ছিল না, তার কথা বিশ্বাস করবার মতো কেউ ছিল না। বরং বাড়তির মধ্যে ছিল এক্সের চিঠিগুলি আর ওয়াই এর নিজের হাতে লেখা সেই মারাত্মক ডায়েরি। কিন্তু নিরপরাধের মুক্তির সূত্র অবশ্যই থাকে। সে সূত্রও ছিল পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে। তার সেই সূত্রটি ছিল অস্বাভাবিক অমানসিক শক্তিতে ছোড়াটা চোখের মধ্যে বিধিয়ে দেওয়া হয়েছে। এই লাইনটি বাঁচিয়ে দিয়েছিল মিস্টার ওয়াই।